দশম শ্রেণীর জ্ঞানচক্ষু গল্পের তৃতীয় তথা অন্তিম পর্বে আবার সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই। কুমকুম গল্প সংকলন গ্রন্থের অন্তর্গত এই পাঠ্যাংশে আমরা এখনো পর্যন্ত দেখেছি কিশোর বালক তপনের লেখক হওয়ার প্রবল আকাঙ্ক্ষা। সে নিজে থেকে কিছু গল্পও লিখেছে। নতুন মেসোকে দেখার পর সে আত্মবিশ্বাসে ভরপুর, কারণ তার নতুন মেসো একজন সাধারণ মানুষ হয়েও বড় লেখক, তার অনেক গল্প ছাপাও হয়েছে। এই প্রবল আত্মবিশ্বাসে নতুন মেসো যখন তপনের গল্প ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তাতে সে ডুবে যায়। এরপর আত্মবিশ্বাসে ভর করে সে আরও কিছু গল্প লেখে, তার গল্প প্রশংসা পায়, অন্যদিকে আবার ঠাট্টা ব্যঙ্গও তাকে শুনতে হয়। ইতিমধ্যে সে পড়াশোনার মধ্যে যখন ডুবে যাচ্ছে, গল্প ছাপার আশা ছেড়ে, তখন তার বাড়িতে ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো। তাদের হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। সেই অলৌকিক ঘটনা কি তাহলে ঘটল? এই গল্পে আমরা তার উত্তর খুঁজতে চলেছি। দেখা যাক সেই ঘটনা ঘটল কি না। তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রেও নাম রয়েছে। প্রথম দিন, গল্প শ্রী তপন কুমার রায়। হ্যাঁ, সত্যিই তপনের গল্প ছাপা হয়ে গেছে সন্ধ্যা তারার মতো নামী পত্রিকায়। হাজার হাজার ছেলের হাতে ঘোরা সেই নামী পত্রিকায় সূচিপত্রেও রয়েছে এরকমভাবে, প্রথম দিন ব্র্যাকেটে গল্প শ্রী তপন কুমার রায়। এটি তপনের পুরো নাম। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। শোরগোল কথার অর্থ হচ্ছে হই হুল্লোড়, চেঁচামেচি। সারা বাড়িতে সেই চেঁচামেচি পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। এই জায়গায় ভাষাটি লক্ষ্য করার মতো, ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। তপনের গল্প সরাসরি ছাপা হয়নি, প্রথমেই অন্যের হাতের প্রসঙ্গটি এসে গেল। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। গল্প পড়ে এখানে কিন্তু সবাই প্রশংসা করছে। আর চায়ের টেবিলে তপনের গল্প শোনার পর সবাই কিন্তু হেসেছিল। কিভাবে হলো এই অসাধ্য সাধন? মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, একটু আধটু কারেকশান করতে হয়েছে, অবশ্য নেহাত কাঁচা তো, সংশোধন তাকে একটু আধটু করতে হয়েছে, কারণ একেবারে কাঁচা হাতের লেখা। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়, অর্থাৎ সেটা হোক, কোনো ক্ষতি নেই। নতুন নতুন যারা গল্প লেখে তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়েই থাকে। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা? ওই কারেকশানের কথা। তাহলে এইটি এমসিকিউতে আসতে পারে। ও কথাটা বলতে কারেকশানের কথা, মেসো ওই কারেকশানের কথা বলেছে। আগে একটা কথা উঠেছে মেসো ছাপিয়ে দিয়েছে, এখন মেসোর কারেকশানের কথাটা তার সঙ্গে যোগ হলো। বাবা বলেন, তাই? তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। বাবার মনেও সংশয় যে সংশোধন না করলে চট করে লিখে ফেললো আর সেটা ছাপা হয়ে গেল এত বড় নামী পত্রিকায়। তিনিও সংশয় প্রকাশ করলেন। তারা প্রবীণ মানুষ, তাদের মনে তাই সংশয়। মেজ কাকু বলেন, তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। এখানে খানিকটা ব্যঙ্গ বিদ্রূপ করা হয়েছে তপনের লেখাকে, যে এরকম লেখক মেসো একজন থাকলে তারাও চেষ্টা করে দেখতেন, অর্থাৎ তাদের অনামী লেখাও মেসোর সহায়তায় অনায়াসেই ছাপা হয়ে যেত। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেসো শুধু কফি। এখানে আত্মপ্রসাদের প্রসন্নতা, আত্মপ্রসাদ বলতে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে নিজের মনের তৃপ্তি। কারণ ছোট মাসি তার নতুন মেসোকে অনুরোধ করেছিল যে গল্পটা ছাপিয়ে দিতে হবে, এটা মেসোর অন্যতম একটা কর্তব্য। তাই সে জিনিস এখন সফল হয়েছে, তাই তার মনে হচ্ছে প্রসন্নতা অর্থাৎ সন্তুষ্টি। তাই
বসে বসে ডিম ভাজা আর চায়ের মতো সাধারণ টিফিনেই সন্তুষ্ট থাকেন, আর মেসো কিন্তু শুধু কফি খেতে থাকেন। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেসোর মহত্বের কথা। দুটো জিনিস পাশাপাশি আসছে, এক হচ্ছে তপনের গল্প, তার পাশাপাশি আসছে নতুন মেসোর মহত্বের কথা, অর্থাৎ নতুন মেসোর মহানুভবতার কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের গল্প কুড়ে আঙুল দিয়ে ছুঁতো? এই বড় লাইনটি এসে গেল এবার, যে এখানে তপনের লেখার কোনো গুরুত্ব পেল না, মেসোর মহত্বটা এবার বড় হতে থাকলো। ধীরে ধীরে একটার বিপক্ষে আরেকটা বাড়ছিল, একদিকে তপনের লেখা গল্প আর অন্যদিকে মেসোর মহত্ব। এবার এখানে এসে সেই মহত্বের কথাটা বেশি হয়ে গেল। আর তারপরেই লাইন, তপন যেন কোথায় হারিয়ে যায় এই সব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। আহ্লাদ হচ্ছে আনন্দ, সেই আনন্দ যেটা গল্প ছাপা হলে হওয়ার কথা, তপন কিন্তু আজ আর খুঁজে পাচ্ছে না। কারণ কি? সেই ভয়ঙ্কর আহ্লাদ, সেই অসাধারণ আনন্দ তপনের মনে হচ্ছে না, কারণ এখানে মেসোর মহত্ব বড় হয়ে গেছে। প্রথমে কথা উঠেছে ওর মেসো গল্পটি ছাপিয়ে দিয়েছে, তারপরে তপনের মেসো গল্পটি কারেকশান করে দিয়েছে, তারপরে বাবা সংশয় প্রকাশ করেছে যে ফট করে লিখলো আর ছাপা হয়ে গেল। মেজো কাকু স্পষ্টতই ঠোঁট কাটার মতো বলে উঠেছে যে ওরকম একজন লেখক মেসো থাকা মন্দ নয়, থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। অর্থাৎ স্টেপ বাই স্টেপ জিনিসটা এগিয়ে মনস্তত্ত্বে আঘাত হানল তপনের মনকে। তাই সে আর আহ্লাদ খুঁজে পাচ্ছে না, কারণ এখানে তার লেখার প্রশংসার বদলে মেসোর মহত্বটাই বড় হয়ে উঠল। লাইনটি ভীষণ গুরুত্বপূর্ণ। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। কেন খুঁজে পায় না? ব্যাখ্যাটি সুন্দরভাবে দিতে হবে, যেরকমভাবে বললাম। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। বাবা, তোর পেটে পেটে এত। আবার একটি প্রবাদের ব্যবহার, পেটে পেটে এত, অর্থাৎ কোনো কিছু গোপন করা, যেটা তপন করেছে, তার প্রতিভাকে লুকিয়ে রেখেছে। মা হয়েও সন্তানের এই প্রতিভার কথা তিনি বুঝতে পারেননি, তাই সন্তানের মুখ থেকেই তিনি এই গল্পটি শুনতে চান। মাই তো তার সন্তানকে ভালো করে চেনেন, তাই তপনকেই সেই অনুরোধ রাখলেন। এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন, অর্থাৎ গল্প সম্পর্কে এত যে সমালোচনা, এত যে ভাবনা, এত যে উচ্ছ্বাস, সেগুলো এতক্ষণ সে শুনছিল। এবার সেই সন্ধ্যা তারার সংখ্যাটা নিজের হাতে পেল। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড়, সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়। কে সে গলা পরিষ্কার করে, অর্থাৎ গলাটা ঠিক করে নেয়। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রতিটি লাইন তো নতুন, আনকোরা, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথা? তপনের সমস্ত ভাবনা চিন্তা যেন এলোমেলো হয়ে যায়। এটা সে কি পড়ছে? এর প্রত্যেকটা লাইন একেবারে আনকোরা, অপরিচিত। আনকোরা কথার অর্থ হচ্ছে সম্পূর্ণ নতুন, নয় পরিচিত, অপরিচিত, একেবারে পরিচিতই নয়। তপন তো এই গল্পের মধ্যে নেই। তার মানে বুঝতে তপনের আর বাকি রইল না। মেসো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশান করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। কারেকশান, সংশোধনের কথা মেসো একবার বলেছিলেন ঠিকই, কিন্তু এরকম নতুন করে পাকা হাতে কলমে গল্প লিখবেন, এটা তপন ভাবতে পারে না। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল। পায়া ভারী হওয়া, অহংকার হওয়া, পায়া ভারী হওয়া, যেটা একটি বাগধারা। যে কি হলো, তুই পড়ছিস না কেন? তোর কি অহংকার হয়ে গেছে? সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না? নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল? হরে গেল বলতে হারা হয়ে গেল, অর্থাৎ
প্রচণ্ড আনন্দে নিজের কথা হারিয়ে ফেললি? তপন গড়গড়িয়ে পড়ে যায়। এবার তপন আর থামে না, এমনি সাধারণ গল্প সে যেমন পড়ে সেরকম গড়গড় করে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার রব ওঠে, তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। আমি আগেই বলেছি এখানে লেখিকা সুন্দর কলমের মধ্য দিয়ে সেটা তুলেই দিয়েছিলেন যে মেশোর মাহাত্ম্যের কথা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে তপনের গল্প অপেক্ষা। তাই গল্প পড়ার পর ধন্য ধন্য হলো, এবং সেই ধন্যি ধন্যি রবের মধ্যে মেশো গল্পটি ছাপিয়ে দিয়েছে, এই কথাটাই বড় হয়ে উঠল। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মুছে, শার্ট হচ্ছে জামা, জামার নিচের দিকটা তুলে এনে চোখটা মুছে নেয়। তপনের চোখে জল। এটা আনন্দ অশ্রু নয়, এটা বিষাদের অশ্রু। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন এই পাঠ্যাংশের, তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন কোনটি এবং কেন? কেন তা জানে না তপন। তপন বুঝতে পারছে না তার গল্প ছাপা হয়েছে, না হয় মেশোর মাহাত্ম্য মেশোর কারেকশান দিয়ে ছাপা হয়েছে, কিন্তু সে এত দুঃখ পাচ্ছে কেন সেটা ঠিক বুঝে উঠতে পারে না। এটি মূল যে কারণ সেটি হলো তপনের আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়া। আত্মবিশ্বাস তপনের ভেঙে গেছে। নিজের গল্প লেখায় যে অহংকার সে করত সেটি এখানে নেই। অন্যের গল্প তাকে পড়তে হলো তার নিজের নামে, যেটা সে জানেও না, যেটা সে বুঝতেও পারছে না, যেটা সে দেখতেও চায় না। এই কিশোর বয়সের এই আত্মবিশ্বাসে আঘাত পেলে ছেলেমেয়েরা এমনিই ভেঙে পড়ে। বয়ঃসন্ধির এই সমস্যা এখানেও যেন স্পষ্ট হয়ে উঠছে। ঠিক যে জিনিসটা আমরা পেয়েছিলাম ছুটি গল্পে ফটিকের মধ্যে, ফটিক মামা বাড়িতে মামির কাছে আদর যত্ন ঠিকঠাক পাচ্ছিল না, ঠিক ছিল, কিন্তু মামির কাছে প্রাণ খুলে কথা বলে উঠতে পারছিল না, কারণ সে সেখানে নিজেকে অপমানিত বোধ করছিল। সেই অপমান আজ তপন হচ্ছে, তার চেষ্টাকে অপমান করা হয়েছে, তার ভাবনাকে অপমান করা হয়েছে, যেটাতে তার চোখে জল আসছে। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক। সংকল্প হচ্ছে প্রতিজ্ঞা। আজ এই দুঃখের সময় সে কঠিনভাবে প্রতিজ্ঞা করল। লেখক হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে সে কারো হাত দিয়ে লেখা ছাপতে দেবে না, নিজে গিয়ে পত্রিকার দপ্তরে দিয়ে আসবে তার কাঁচা লেখা, সেটা ছাপুক আর না ছাপুক। তপনকে যেন আর কখনো শুনতে না হয় উমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। এই কথাটি তপনকে বেশি আঘাত করেছে। আমি বলেছি এটিই হচ্ছে সেই আত্মসম্মানে আঘাত করা। কিশোরদের মধ্যে প্রবল আত্মসম্মান বোধ থাকে, সেই আত্মসম্মান বোধে আঘাত করেছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়, এটা তার ভাবনাকে ভীষণভাবে মর্মান্তিক পরিণতি দিয়েছে। অর্থাৎ নিজের নামে গল্প পড়ছে, সেই কেবল জানে এই গল্প তার লেখা নয়, অথচ জানা সত্ত্বেও তাকে পড়তে হচ্ছে। তার যে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। এই রকম লেখা পড়ার দুঃখ আর অন্য কিছুতে নেই, এই রকম লেখার অপমান আর অন্য কিছুতে নেই। তাই বলা হয়েছিল জীবনের সবচেয়ে দুঃখের দিন। এই পর্যন্ত আমরা গল্পটি শেষ করলাম। এর মধ্যে এমসিকিউ, ছোট প্রশ্ন এগুলো তো থাকছেই। হ্যাঁ, এর সঙ্গে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তপন চরিত্রটা লিখতে হবে, বেশ কিছু পয়েন্ট করে নিয়ে তপনের চরিত্রটা লিখতে হবে। আর গল্পকেন্দ্রিক বেশ কিছু প্রশ্ন, বিশেষ করে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, সত্যিই তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি আজ এলো। আর অবশ্যই যেটা করতে হবে, জ্ঞানচক্ষু গল্পের নামকরণ। তপনের জ্ঞানচক্ষু দুবার খুলেছে, প্রথমে নতুন মেশোকে দেখে, আর শেষে জ্ঞানচক্ষুর প্রকৃষ্ট জাগরণ ঘটেছে যে নতুন মেশোর মাহাত্ম্যে নিজেকে হারিয়ে গিয়ে। এই যে দুটো ঘটনা,
এই ঘটনা তোমার লেখায় স্পষ্ট করতে হবে যে শেষ পর্যন্ত তপন চোখের জল নিয়ে যে সংকল্প করছে, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক। এখানেই তার প্রকৃত জ্ঞানচক্ষুর জাগরণ। এইভাবে আমরা প্রথম পাঠ্যাংশটির পাঠ এবং আলোচনা শেষ করলাম। প্রশ্নের জন্য তোমাদের অবশ্যই সহায়িকা বা অন্য কোনো টিচারদের ওপর কিছুটা নির্ভর করতে হবে, আমি তোমাদের ইঙ্গিত দিয়েই রাখলাম। আরেকটা জিনিস অনেকে প্রশ্ন করবে আমি জানি, জ্ঞানচক্ষু গল্পে তপন চরিত্রের বৈশিষ্ট্য, তার সাহিত্যপ্রীতি একটা পয়েন্ট করবে, কল্পনাপ্রবণ মানে এই যে লেখকরা ভিন গ্রহের মানুষ, এটাতে কল্পনাপ্রবণ ভাবটা প্রকাশ হচ্ছে এটা বলতে হবে, এবং তীব্র আত্মবিশ্বাসী যখন সে মেসোর কাছ থেকে শুনেছে যে তার গল্প ভালো হয়েছে, বিষয়বস্তু নির্বাচনে সে অন্যদের থেকে আলাদা, এখানে তাকে আত্মবিশ্বাসী দেখায়। অভিমানী, যেখানে অভিমান করেছে, মাসি যখন তাকে বলেছে কোনোখান থেকে টুকলিফাই করিস নে তো, এছাড়া তার বাস্তববোধ, তার সহ্য ক্ষমতা, এগুলো দিয়েই তোমরা লিখতে পারো। এবং জীবনের মহৎ শিক্ষায় অবিচল থাকা একটা ভূমিকা আর উপসংহার করে মাঝে এই পয়েন্টগুলোর সাপেক্ষে বেশ কিছু লাইন যোগ করে তোমার ভাষা যোগ করলে সুন্দর লেখা তৈরি হয়ে যাবে। চেষ্টা করো, আশা করছি যে এই চেষ্টা তোমাদের সফল হবে। ধন্যবাদ। আজ এখানেই আমাদের পর্ব শেষ করছি।